ডি অ্যালেমবার্টের নীতি, এটি নিউটনের দ্বিতীয় সূত্রের বিকল্প একটা পদ্ধতি, এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই ডি অ্যালেমবার্টের নীতি থেকে আমরা যে সমীকরণ পাই সেটা নিউটনের দ্বিতীয় সূত্রের থেকেও বেশি ভালো এবং সহজ। তো এই নীতি আমাদের কি বলে? এই নীতির বিবৃতি হলো আপনার কোন সিস্টেমের অবরোধ বল দ্বারা কৃত কাজ শূন্য। আমরা অবরোধ পড়েছিলাম। অবরোধ কি? আপনি একটা স্থানাঙ্ক চিন্তা করেন প্রথমে, যেখানে একটা কণা রয়েছে, আমরা একে বলতেছি কণা এ। তো এর উপর কোনো বাধা নাই, এ একদম মুক্ত, স্বাধীনভাবে সে গতি সম্পাদন করতে পারে। তো সে যেখানে খুশি সেখানে যেতে পারবে। এখন আমরা কি করব? ওকে একটা বাধা প্রদান করব। এই মূল বিন্দু থেকে ধরেন একটা দৃঢ় বস্তু ওর সাথে সংযুক্ত করলাম। এখন দেখুন, এই এ বিন্দুটা যেখানে খুশি সেখানে যেতে পারবে না। এখন তাকে একটা নির্দিষ্ট পথে গতি সম্পাদন করতে পারবে, কেননা এখানে আমরা বাধা হিসেবে একটা দৃঢ় বস্তু স্থাপন করেছি ওর সাথে। দৃঢ় বস্তু হলো যেটা আপনার সংকুচিত হবে না, প্রসারিত হবে, এমন একটা জিনিস। সেক্ষেত্রে সে একটা দিক বরাবর বা একটা রাস্তা বরাবর, একটা পথ বরাবর গতি সম্পাদন করতে পারবে। সেটা হলো এখান থেকে যে এরকম অনেকটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ বরাবর তাকে গতি সম্পাদন করতে হবে। প্রথমে সে মুক্ত ছিল, তবে এখন সে মুক্ত নয়। প্রথমে সে যেখানে খুশি সেখানে যেতে পারতো, এখন সে যেখানে খুশি সেখানে যেতে পারবে না। একটা নির্দিষ্ট পথ বরাবর তাকে গতি সম্পাদন করতে হবে। তো এইটা হয়েছে কিন্তু যে এইটার কারণে, এই জিনিসটার কারণে, দৃঢ় বস্তুর কারণে। তো এইটাকে আমরা বলি বাধা, বাধা। এবং ক্লাসিক্যাল মেকানিক্সের ভাষায় একে বলা হয় অবরোধ, অবরোধ। তো দেখুন, প্রথমত সে যেতে পারতো যেখানে খুশি, তবে এই দৃঢ় বস্তু তাকে কি করে ধরে রাখে। তো এই ধরে রাখার জন্য অবশ্যই এর উপর একটা বল প্রয়োগ করতে হয়। তো অবরোধ একে তার জায়গায় রাখার জন্য যে বলটা প্রয়োগ করে সেটাকেই বলি আমরা অবরোধ বল। এবং এই অবরোধ বল দ্বারা যে আমাদের কাজ সেটা শূন্য হয়, এবং এটাই হলো আমাদের ডি অ্যালেমবার্টের নীতি। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবং এর গাণিতিক রূপ, এই গাণিতিক রূপ হলো এইরকম। তো এইখানে হলো এফ আই ড্যাশ, এফ আই ড্যাশ, এটা মূলত এরকম অবরোধ দ্বারা যে বল বোঝায়, অবরোধের যে বল সেটা বোঝায়। এবং এখানে আমাদের যে ডি আর আই লেখা হয়েছে, এটা হলো আপনার অপ্রকৃত সরণ, অপ্রকৃত সরণ। এবং আমরা জানি বল এবং সরণের কি, সরণের ডট গুণ, এটাকে আমরা কাজ হিসেবে জানি। তো এটা হলো কাজ, এবং এই কাজের পরিমাণ হলো শূন্য। ডি অ্যালেমবার্টের নীতির বিবৃতি দেখলাম আমরা, এবং এটাও দেখলাম যে সেই ডি অ্যালেমবার্টের নীতি মূলত আমাদের কি বোঝানোর চেষ্টা করেছে। এখন আমাদের সেই নীতিটা আমাদের প্রমাণের পালা। এটার জন্য আমরা দুই কণা বিশিষ্ট একটা সিস্টেম কল্পনা করব। একটা কণা, এবং ধরুন এখানে আরেকটা কণা রয়েছে, যার প্রথমটার অবস্থান ভেক্টর হলো r1 এবং দ্বিতীয়টার অবস্থান ভেক্টর হলো r2। এরা একটা অবরোধ দ্বারা সংযুক্ত রয়েছে। এই প্রথম কণা যেটা রয়েছে, যার অবস্থান ভেক্টর r1, তার উপরে আমরা কি করেছি, f1 পরিমাণ অবরোধ বল প্রয়োগ করেছি, বা এই পরিমাণ অবরোধ বল প্রয়োগ করা হয়েছে। এইটার উপরে প্রয়োগ করা হয়েছে f2 পরিমাণ বল। এবং এর বিবৃতি যে রয়েছে, বিবৃতিও এইরকম, যে আমাদের একটি সিস্টেমের দুটি কণার অবস্থান ভেক্টর r1 ও r2, এবং অবরোধজনিত বল যথাক্রমে f1 ড্যাশ ও f2 ড্যাশ। এখন এই সিস্টেমটাকে আপনি যদি সরলচলিত স্পন্দনের মতো করে চিন্তা করেন, তাহলে যে আমাদের বলটা হবে f1 ড্যাশ সমান সমান মাইনাস f2 ড্যাশ সমান সমান মাইনাস কে r2 মাইনাস r1, এরকম হবে। আমাদের বইয়ে এইটা r1 মাইনাস r2 দেওয়া আছে, তবে আমার কাছে r2 মাইনাস r1 বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে, এই কারণে আমি এটা ব্যবহার করেছি, এবং একটু পরে দেখবেন যে কেন এটা বেশি যুক্তিযুক্ত। আচ্ছা, তো অবরোধের শর্ত থেকে, অবরোধের
শর্ত হতে। দেখুন আমাদের এই যে এইটাকে আমরা অবরোধ ধরেছিলাম, তাই না? এটাকে অবরোধ ধরেছিলাম। এখন চিন্তা করেন একটা ভেক্টরের কথা। এই দুইটা যদি ভেক্টর হয়, এটাও আপনার ভেক্টর, যার নাম দিলাম আমরা r1 2। তো এখানে সেই r1 2 সমান সমান কি হবে? এটা দেখেন একটা ত্রিভুজ তৈরি করছে এরকম, তাই না? এরকম ত্রিভুজ তৈরি করছে, এবং ভেক্টরের ত্রিভুজ বিধি থেকে আমরা কি জানতে পারি? যদি এইটা লক্ষ্য করেন, এখানে আমরা ভেক্টর রাখলাম, এখানে একটা ভেক্টর রাখলাম, তাহলে এই দুইটা, এই বাহু আর এই বাহুর যোগফল এই তৃতীয় বাহুর সমান হবে। অর্থাৎ কি হবে? r1 প্লাস এইটা r1 2 সমান সমান r2, এরকম হবে। তো এখানে আমরা যদি r1 ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমাদের কি হবে? মাইনাস r1, এরকম হবে। তো এখানে এটাই লিখবো আমরা, r2 মাইনাস r1, এইটা এখানে গেল। আচ্ছা, এখন আমরা ভেক্টরের ক্ষেত্রে আসি। আমাদের এটাতে একটা ভেক্টর রাশি, একটা যে ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি এর দুইটা উপাদান থাকে। একটা হলো এর মান, আর একটা হলো এর দিক। দুঃখিত, দিক। একটা মান একটা দিক। তো এই r1 2 এই ভেক্টরের কথা চিন্তা করেন। এইটা, এইটার কি কোনো আপনার মান রয়েছে? এটা একটা অবরোধ বলেছি, একটা দৃঢ় বস্তু বলেছিলাম। তো এই দৃঢ় বস্তু আমরা কল্পনা করে নিচ্ছি এর দৈর্ঘ্য হলো এল, বা আপনি সি কল্পনা করে নিতে পারেন। আমাদের বইয়ে এটা সি দেওয়া আছে, তো আমরা এর দৈর্ঘ্য ধরে নিচ্ছি সি। যদি এর দৈর্ঘ্য সি হয়, তাহলে মূলত এই r1 2 এর যে মান হবে সেটা হবে সি, সি হবে। আর দিকটা হবে, দিকটা কি হবে? দিকটা আমরা ধরে নিচ্ছি, মনে করি যে এই এন ক্যাপ এটা হলো তার দিক। দুটো মিলে মূলত আপনার এই ভেক্টরটা তৈরি হয়। তো এটা সমান সমান লিখতে পারি সি এন ক্যাপ, এরকম লিখতে পারি। আমরা এখন কি করবো? এটাকে বর্গ করে দিব, তাহলে এটার উপর একবার বর্গ আসবে, r1 2 বর্গ, r2 মাইনাস r1 এর উপরে বর্গ স্কয়ার, এবং এইটার উপরে বর্গ। আপনার ভেক্টর রাশিকে যদি এইভাবে আপনি বর্গ করেন একটা ভেক্টর রাশিকে, তাহলে আপনার সেটাকে ভেক্টর চিহ্ন না দিয়ে সরাসরি স্কয়ার হিসেবে দেখাই দিতে পারে। এই মাঝখানের এইটা আমাদের তেমন কাজে লাগবে না, এটা যেমন আছে তেমন থাকবে। সমান সমান এখানে দেখেন, এখানে একবার সি এর উপর স্কয়ার হবে, একবার এটার উপর স্কয়ার হবে, এন হ্যাটের উপর স্কয়ার হবে। যে এখন দেখেন এন হ্যাট স্কয়ার মানে হলো এন ডট এন, এন হ্যাট ডট এন হ্যাট। এখন একই ভেক্টর, একক ভেক্টরকে যদি আপনি ডট পূরণ করেন, সেটার মান হয় 1। তার মানে এই এন হ্যাট স্কয়ার এটার মানও 1 হবে, যেটা আমরা মুছে দিতে পারি, সি স্কয়ারের সাথে গুণন করলে সেই সি স্কয়ার থাকবে। তো এইটা আমাদের একটা সমীকরণ, এইটা আমাদের আরো একটা সমীকরণ। এখন আমাদের কি করতে হবে? আমরা মনে করে নেব যে অবরোধজনিত বল যে রয়েছে, সেটার কারণে আমাদের প্রথম কণাটার সরণ হলো ডেল্টা r1, এবং দ্বিতীয় যে কণা রয়েছে সেটা হলো ডেল্টা r2। সেক্ষেত্রে আমাদের বলতে পারেন 2 নং হতে। 2 নং মূলত আমাদের এই যে এইটার কথা বলতেছি আমরা, এটা হলো 2 নং সমীকরণ ধরেছিলাম। এখানে জাস্ট আমরা এই পার্টটুকু নেব, r2 মাইনাস r1 এর উপর স্কয়ার সমান সমান সি স্কয়ার, এইটা। এখন আমরা এটা কি করব? অন্তরীকরণ করব। এখানে ডেল্টা r2 মাইনাস r1 এর উপর স্কয়ার, এবং এখানেও ডেল্টা আসবে সি স্কয়ার। তো বলে রাখা ভালো, এইটা দিয়ে মূলত অন্তরীকরণ বোঝায় না, এটা দ্বারা বোঝায় হলো ভ্যারিয়েশন, ইংরেজিতে বলে ভ্যারিয়েশন বোঝায়। এবং এটার কাজ অন্তরীকরণের মতো। এটা বলা ভুল হবে যে এখানে অন্তরীকরণ করে, জাস্ট বলতে পারেন ডেল্টা প্রয়োগ করে। আমরা এখন এটা কাজ করতে হবে। তো তার আগে একটা বিষয় আমাদের বুঝে নিতে হবে। এখানে আসেন, যারা ক্যালকুলাস করেছেন তারা এই বিষয়টা ভালো বুঝবেন। আমরা কল্পনা করে নিব জেড সমান সমান 2x স্কয়ার।
একটা রাশি কল্পনা করে নিলাম। এখন যদি আমরা কি করি, এই জেড কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো, 4x পাবো। এটাকে যদি আমরা আর একটু হিসাব করে লিখি, সেটা পাবো 4x dx, এই dx টা এই পাশে দিয়ে। আচ্ছা, এটা তো dz তাই না, এইটা z, এখানে d লেখেন। z এর পরিবর্তে আমরা এখানে 2x লিখতে পারি, 2x স্কয়ার লিখতে পারি, যেটা সমান সমান আমাদের কি হবে, কত, 4x dx। এখানে আমি মূলত কি বোঝাতে চাচ্ছি, যখন আপনার জাস্ট একটা d থাকবে এইভাবে, তখন আপনি অন্তরীকরণটা কিভাবে করবেন। তো আপনার কি করতে হবে, প্রথমে আপনি এই ফাংশনটার অন্তরীকরণ করলে যেটা বলবে সেইটা বসাবেন, এরপরে গিয়ে চলকের সাথে d বসবে, dx। এই ক্ষেত্রে আপনার এইটা দেখতে এইটার মতোই একদম, ডেল্টা আর টু মাইনাস আর ওয়ান। তো এখানে পুরো আর টু মাইনাস আর ওয়ান আপনি এটার সাথে তুলনা করতে পারেন, পুরো এইটার সাথে, এরপর স্কোয়ার। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কি বলেছিলাম যে আপনার এইটাকে অন্তরীকরণ করলে এইটা পাই, সেটা এখানে বসাতে হবে এবং ডিএক্স বসাতে হবে। আমাদের এইখানে তো এই ফাংশনটা পরিবর্তে এটা রয়েছে, আপনার এইখানে আর টু মাইনাস আর ওয়ান, এটা না, আচ্ছা এটা এখানে লিখি, এখানে একটু ভালো হইব। এখানে দেখেন, এটার সাথে তুলনা করে ডেল্টা আর টু মাইনাস আর ওয়ান এর উপরে স্কোয়ার, এটার সাথে মিলান। প্রথমে আপনার কি করতে হবে, ভিতরের ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে আমরা কি পাবো, 2 ইন্টু আর টু মাইনাস আর ওয়ান, এবং তারপরে ডি দিয়া সেই চলকটা লিখতে হবে। এক্ষেত্রে আমরা এই ভিতরে এটাকে চলক কল্পনা করতেছি, তাহলে আমরা কি পাবো, ইন্টু ডেল্টা আর টু মাইনাস আর ওয়ান পাবো, যেটা লিখলে আমরা পাবো 2 ইন্টু আর টু মাইনাস আর ওয়ান, এবং এই ডেল্টা একবার এটার সাথে হবে, একবার এটার সাথে হবে, সেরকম করে লিখলে ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান, এভাবে হবে। তো এখানে আমাদের পুরোটা রয়েছে, এই পুরোটার মান হবে যে এইটা 2 আর টু মাইনাস আর ওয়ান এবং ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান, এটা সমান সমান এইখানে সি স্কয়ার, একটা ধ্রুবক, সি ধ্রুবক, তার উপর স্কয়ার হলে সেটা ধ্রুবক হবে, সেটার মান পাবেন আপনারা 0। এবং এইটাকে আমরা ধরে নিচ্ছি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ যেটা এখানে লিখেছে, একটু কারেকশন করে নিতে হবে, এখানে 2 গুণন অবস্থায় ছিল না, তো সেই 2টা ওই পাশে পাঠিয়ে দেবেন। তো শূন্যকে ভাগ করবে, শূন্যকে ভাগ করলে সেটা শূন্য হয়ে যাবে। তো আপনি ওইটা এইভাবে লিখতে পারেন, এবং সেখানে খেয়াল রাখবেন যেন ওইখানে 2টা ওই পাশে পাঠিয়ে দেন। এখন আমাদের কাজের পরিমাণ, কাজের পরিমাণ, কাজের পরিমাণ যেটাকে আমরা ডেল্টা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব, সেই কাজের পরিমাণ হবে এফ ওয়ান ড্যাশ ইন্টু ডেল্টা আর ওয়ান ড্যাশ। বল এবং সরণের ডট গুণন হলো কাজ, এটা হলো প্রথম কোণের জন্য, প্লাস দ্বিতীয় কোণের জন্য হবে এফ টু ড্যাশ ডট গুণন ডেল্টা আর টু, এইটা হবে। এটা সমান সমান আমরা লিখতে পারি, এখানে এফ ওয়ান এর মান আপনি এফ টু বসিয়ে দেন, সাথে মাইনাস চিহ্ন আসবে, মাইনাস এফ টু ড্যাশ ডট ডেল্টা আর ওয়ান প্লাস এফ টু ড্যাশ ডেল্টা আর টু। এখান থেকে আমরা কি করব, কমন নিব, এখানে আমরা এফ টু কমন নিতে পারি। এফ টু যদি কমন নেই তাহলে আমাদের হবে, এটার কথা চিন্তা করেন, এখানে কি হচ্ছে আমাদের মাইনাস ডেল্টা আর ওয়ান, এখানে থাকবে হলো ডেল্টা আর টু থাকবে এখানে। তো আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি, সুন্দর করে লিখতে পারি, আমরা এটা লিখবো এইভাবে, এইটাকে আগে লিখবো ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান, এইভাবে লিখলাম, যেটা সমান সমান লিখতে পারি। এখানে দেখেন আমাদের এফ
টু, তাই না? এফ টু এখানে আছে, যেটার মান হলো এইটা। এখানে আমাদের মাইনাসের মান কিন্তু এইটা। তো এখানে এফ টু এর মান যদি বসাই দেন, তাহলে আপনি পাবেন কে আর টু মাইনাস আর ওয়ান ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান, এরকম পাবো আমরা। এবং এইটা দেখেন, এইটা জাস্ট এইটার মতো করে, তো আপনি এখানে কি বসিয়ে দিবেন, কে ইন্টু শূন্য, তাহলে আপনি কি পাবেন, মোট শূন্য পাবেন। অর্থাৎ এখানে যে আমাদের কাজের পরিমাণ হচ্ছে ডেল্টা ডাব্লিউ, সেটা আমাদের শূন্য হচ্ছে, যা আমাদের ডি আলেমবার্টের নীতিরই প্রমাণ। তো এই যে এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে।